আমাদের দেশে এখন যে জিনিসটা বেশি দেখা যায় সেটা হলো হয় পুরুষের পরকীয়া আছে, নয়তো বা নারীর পরকীয়া আছে। কিছুদিন আগে আমাদের দেশে একটা বড় ধরনের একটা উদাহরণ ছিল যে পলাশ সাহার মায়ের বা পলাশ সাহার মৃত্যুর যে কথাটা এবং পলাশ সাহার মায়ের যে সম্পর্কটা আমাদের সবার সামনে তুলে আসছে। এই সম্পর্কটা কিন্তু সচরাচর আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু আসে না। আমরা মানুষকে ওপেনলি বলতে পারি না যে আমাদের সমস্যাটা কি ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। কোনো ডিভোর্সি পুরুষকে বিয়ে করার আগে তার ডিভোর্সের কারণ কি ছিল, কেন সে ডিভোর্স করছিল, এবং সাথে তার মা ভাই বোনের সাথে তার সম্পর্ক কিরকম, এবং মায়ের সাথে বোনের সাথে বউয়ের সাথে কিরকম সম্পর্ক ছিল, এই সম্পর্কে একটু জেনে নেবেন। কারণ একটা ডিভোর্স মানুষ কখনো শুধু শুধু করে না। যেখানে একটা জীবন, সম্পর্ক, সবকিছু মিলায়ে একটা জীবন নির্ভর করে সেখানে কখনোই একটা অহেতুক কারণবশত নিজের জীবনটা নষ্ট করবেন না। জীবনের প্রতি কোনো জীবনকে কোনো হুমকির মুখে দাঁড় করাবেন না। এখন আবার একজন অভিনেত্রী, সেও সেম, তার শাশুড়ির জন্য, তার হাজবেন্ডের জন্য শুধু সন্তানের স্বীকৃতি চাইছে। আমি নিজেও আমার সন্তানের স্বীকৃতির জন্য যুদ্ধ করতেছি। তো এই যুদ্ধগুলা না, মানে খুব স্বাভাবিক জিনিস না, খুব স্বাভাবিক না। যখন আপনি একটা সম্পর্কের ভিতরে থাকবেন, যখন সম্পর্কটা স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক হবে, ওই ঘরের বাচ্চা কাচ্চাগুলা ভালো মানুষ হয় না। তারা ছোটবেলা থেকে মানসিক রোগে ভুগে। তারা কখনো মনের কথাগুলা সবার সামনে বলতে পারে না। তাদের মনের কষ্টগুলা আমাদের সবার চেয়ে গোপন করে রাখে, এবং গোপন করে থাকতে থাকতে হয়তো বা এটা ডিপ্রেশনে চলে যায়, নয়তো বা ওই গোপনের উপর তিক্ততা আস্তে আস্তে সে অপরাধ করতে শুরু করে। যে দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তায় মানুষ চলে যায়। এখন কথা হলো যে পলাশ সাহার যে মায়ের যে ঘটনাটা, আপনি কি মনে করেন যে এই ঘটনাটা খুব সহজ একটা বিষয়? না, খুব সহজ একটা বিষয় না। কোনো এক সময় আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ে প্রায় ১-১.৫ বছর পর যখন আমার তুলে নিয়ে আসছিল, তো আমি যে রুমটাতে থাকতাম রাতের বেলা, একটা কোয়ার্টারে ছিল, তাদের বাড়িতে ঢুকতে পারে নাই, তাদের বাড়িতে ওঠা নিষেধ ছিল। তো কোয়ার্টারে যখন ফ্রি কোয়ার্টার, ওগুলো আসলে পরিত্যক্ত ভবনে যে মানুষগুলো থাকে, সেখানে আমাকে রাখতো। তো আমরা যে রুমটাতে রাতে থাকতাম, ওই রুমের দরজার অপোজিটে আমার এমন একজন মানুষ দাঁড়ায় থাকতো, এবং আমরা যখন খুব মানে প্রাইভেট টাইম কাটাচ্ছি, কোয়ালিটি টাইম কাটাচ্ছি, তখন উনি দাঁড়ায় দাঁড়ায় করে শুনতো। তারপর সে কি করলো, তারপর সে তার ছেলেকে প্রথমে কবজা করলো, তার ছেলেকে তার হাতের মুঠোয় করে নিয়ে আসলো। কখনো এই যে এতগুলা বছর সংসার করতেছি, মানে স্বামীর যে একটা সুখ, স্বামীর সাথে কথা বলার একটা আনন্দ, ওগুলো আমার লাইফে হয় নাই, কখনোই হয় নাই। এই 16-17 বছরও হয় নাই। বিগত জীবন যে কয় বছর বেঁচে থাকবে তাও হবে না। তো ওরকম স্বামীর সাথে কোনো দাম্পত্য সম্পর্ক বা একটা আছে না স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, ওরকম কোনো সম্পর্ক না। বরং তো আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা এমন, আমি যেখানেই যাই সেখানেই সে আমার অপমান করে, যেখানেই যাই সেখানেই সে আমার ছোট করে কথা বলে, যেখানে মানে সব জায়গায় এমন 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 পরিস্থিতি গেছে আমার লাইফে। আমার ডেলিভারি হয়েছে, আমার সেলাই হয়েছে, আমি যখন খুব বেশি অসুস্থ, আমার অসুস্থতা তার নাটক মনে হয়েছে। আমি 107 জ্বরে ভুগতেছি, খাটের উপর পড়ে আছি। মানে মানুষ তো একটা শত্রুরেও এক গ্লাস পানি আগায় দেয়, আমাকে এক গ্লাস পানি দেয় না। যেহেতু আমার কেউ নাই, মরে গেলেও কেউ খোঁজ খবর নিবে না, কাজেই আমি আমার লাইফটা ওভাবেই হ্যান্ডেল করতাম। কিন্তু অসুস্থতা তো কারো হাতের উপর নির্ভর করে না। অসুস্থতা হলো এমন একটা জিনিস যেটা কারোর উপর নির্ভর করে না। এখন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, আমার সম্পর্কটা কিরকম, আমার অর্ধেক সংসারের গল্পটা শুনেন। যদিও বা অন্য একটা কথা বলতে গেছিলাম, সেটা থেকে বেরিয়ে আমি আমার গল্প বলতেছি। তো আমার সাথে আমার হাজবেন্ডের সম্পর্কটা কিরকম, ওই যে আপনার খাবার পর্যন্ত, সে রাতে থাকা পর্যন্ত, আর খাবার পর্যন্ত। খাবারের পর তার সাথে আর কোনো সম্পর্ক নাই। প্রথমে কি করলো, যে প্রথমে আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি কবজা করলো। তারে 12 মাসেই তাবিজ করে, 12 মাসেই সে যা ইনকাম করে টরে, কোনো বাচ্চাদের সাথে, আমার বাচ্চাদের সাথে পর্যন্ত আমার হাজবেন্ডের কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চাগুলারে মানে ওরা বাবা থেকেও এতিম হয়ে বড় হচ্ছে। বাবা থেকেও ওরা মানে মন ভরে যে বাবা ডাক, সেটা ওরা ডাকতে পারতেছে না। কারণ বাবা ডাকতে গেলেও যে বাবার যতটুকু কাছে থাকা প্রয়োজন সেটা দিবে না।
আমার হাজবেন্ড হয়ে গেছে আমার শ্বশুরের মতন। সে শুধু তার মা, তার ভাই, তার বোন, তার ভাই বোনের বাচ্চা কি করে, কিভাবে বড় হচ্ছে, কিভাবে মানুষ হচ্ছে, তাদেরকে নিয়ে সেই কনসার্ট, তাদেরকে নিয়ে সে থাকে, তাদেরকে নিয়ে সে সবকিছু করে। কিন্তু তার যে নিজের ওরজাত 3জন সন্তান আছে, তাদের প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নাই। তাদের দায়িত্ব কর্তব্যের সময় তাকে বলে দিতে হয় যে ওর পড়াটা একটু নেও, ওর বইটা একটু ধরো, ও কি পড়তেছে একটু দেখো, তখন তাকে অর্ডার করতে হয়। তারপর সে দেখে, নয়তো সে পড়াশোনার দিকে ফিরেও তাকায় না। আপনি চিন্তা করে দেখেন, এই যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলোতে ধর আমার কেউ নাই বিধায় আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি নিজের খাবারের টাকা জোগাড় না কইরা। বিয়ে করাটা আমার ভুল ছিল না, সন্তান জন্ম দেওয়াটাও আমার ভুল ছিল না। আমার ভুল হলো এটা যে আমি খাবারের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল ছিলাম, অনেক বেশি নির্ভরশীল ছিলাম যে থাক আমি সংসারটা করি, আমার সংসারটা করতে ভালো লাগে, আমার বাচ্চাগুলো মানুষ হোক, খাবারের জন্য আমি অন্যের প্রতি নির্ভরশীল ছিলাম। তো এখন নির্ভরশীল থাকাটা আমার কি ভুলটা হয়েছে যে হুটহাট করে আমার শাশুড়ি বললেই আমার বাজার বন্ধ করে দেয়, আমার দেবর বললেই মানে তাদের অনুমতিতেই আমার সংসারটা চলে। ওর ভাই যদি বলে আজকে রাতে আপনি বউর সাথে থাকে, নয়তো না। সম্পর্কটা এরকম। ও ডিরেক্ট বলে, আমার মা বলে এই জন্য আমি তোর সাথে শুইতে আসি, নয়তো তোর সাথে আমি শুইতাম না। আচ্ছা, তো এমন করতে করতে 16-17 বছর কাভার করছি। যেহেতু কেউ নাই পৃথিবীতে, ওই সকল মানুষগুলো আমার কষ্টটা বুঝবেন যে পৃথিবীতে কেউ না থাকলে ওই মানুষটার আসলে কিরকম অবস্থাটা হয়। তো এমন করতে করতে হলো কি আপনার, যে আমি যে আমার নির্ভরশীলতার জায়গাটা শেষ, আমার কষ্টের জায়গাটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে অর্ধেক সংসার করে গেলাম, মানে ওই লোকটাকে আমি শুধু আমার বিছানা আসলেই চিনি, তাছাড়া আমার সাথে তার কোনো যোগাযোগ নাই। আমার বাচ্চারাও সেম, বাচ্চারাও ওই যে বাসায় আসলে বাবারে দেখে, নয়তো বা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। তো এই চিন্তা করে দেখেন, আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনি এতিম, আমার বাচ্চারা এতিমের মতো বড় হয়। তো এই এই দুঃখগুলো আসলে কারে বলবো, এই দুঃখগুলো আসলে কার সাথে শেয়ার করব, এই দুঃখগুলার বিচার কে করবে? সৃষ্টিকর্তা বিচার করতে করতে তো এই 17 বছরের সৃষ্টিকর্তার বিচার দেখি নাই যে আজকে, হ্যাঁ ওরে বিচার করে ওরে এই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। 17 বছরের সৃষ্টিকর্তা বিচার দেখি না। এখন অনেক সময় মানে মনে কষ্ট আসলে মনে হয় যে সৃষ্টিকর্তার উপরও মনে হয় বিশ্বাস হারায় ফেলতেছি। একটা মানুষ কত বছর সহ্য করতে পারে? আমার ডিভোর্স হয় নাই, তারপরও আমি এমন মানুষের সাথে সংসার করি, অর্ধেক সংসার, এই অর্ধেক সংসারের ভিতরে আপনার আপনি বিশ্বাস করেন একটা দিনও মানসিক শান্তি, আমার মনে হয় এর চেয়ে রিক্সাওয়ালার সাথে থাকলে অনেক বেশি ভালো হতো। রিক্সাওয়ালার সংসার করলে অনেক বেশি শান্তি পেতে পারতাম।